প্রিয় শিক্ষার্থী, পাইকাসা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা বাড়িতে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি ঝনারানী দাস, সহকারী শিক্ষক, হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকাসা, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমার আজকের পাঠ চিরস্থায়ী বন্দোবস্ত। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 107 নম্বর পৃষ্ঠায় অষ্টম পরিচ্ছেদের চিরস্থায়ী বন্দোবস্ত অংশটি বের করো। তো আমাদের আজকের পাঠ হলো চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে জানতে হলে আমাদেরকে কিছু পূর্বের ঘটনা জানতে হবে, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি সম্পর্কে জানতে হবে। দেখো, আগে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে সেই সম্পর্কে জেনে নিই। কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে 1786 সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেলের ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। দেখো, এই চিরস্থায়ী বন্দোবস্তটা তাহলে কাকে বলে? 1793 সালে 22শে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিষদের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে। প্রিয় শিক্ষার্থী, আবার একটু দেখো চিরস্থায়ী বন্দোবস্তটা কাকে বলে। চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তন করা হয় 1793 সালে। কত তারিখ? 22শে মার্চ। নির্দিষ্ট রাজস্ব পরিষদের বিনিময়ে, মানে নির্দিষ্ট হারে একটা রাজস্ব পরিশোধ করতে হবে, তার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের যে পটভূমি রয়েছে আমরা সেই সম্পর্কে কিছু কথা জানব। দেখো, 1772 সালে তারিখটা দেখো, 1772 সালে ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। কয় সালে? 1772 সালে ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থায় উচ্চ হারের ডাক নিয়ে জমির বন্দোবস্ত নিলেও সেই অনুপাতে রাজস্ব আদায় হতো না। নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা কৃষকদের কাছ থেকে প্রয়োজনে অত্যাচার করেও অর্থ আদায় করত, অথচ কৃষকদের উন্নয়ন বা জমির উন্নয়নের দিকে তাদের কোনো খেয়াল ছিল না। ফলে নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত। বছরের পর বছর অনাবাদি থাকায় জমির দাম কমে যেত। এই অবস্থায় হেস্টিংস দেখলো যে এই পাঁচশালা বন্দোবস্ত কোনো কাজে আসছে না। তখন হেস্টিংস জমিদারদের সঙ্গে একশালা, মানে 1 বছরের জন্য বন্দোবস্ত চালু করে। এই একশালা বন্দোবস্ত চালু করে জমিদার, কৃষক বা সরকারের কোনো লাভ হয়নি। তখন পরবর্তীকালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে, যার ফলে দেখো 1784 সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয়। কত সালে? 1784 সালে। 1784 সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয়। বাংলা, বিহার, উড়িষ্যার স্থায়ী
নিয়মকানুন প্রবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদী রাজস্ব ব্যবস্থা চালুর জন্য কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়। ফলে 1789 সালে কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্ত দিতে প্রস্তুতি নেন। কারণ এর আগে হেস্টিংস 5 শালা বন্দোবস্ত দিয়েও দেখে কোনো উপকার হয়নি, তারপরে 1 শালা বন্দোবস্ত দিয়েও যখন কোনো উপকার হয়নি, তখন লর্ড কর্নওয়ালিস জমিদারদের সঙ্গে 10 শালা বন্দোবস্ত দিতে প্রস্তুতি নেন। মানে তার মাথায় আসে যে 10 শালা বন্দোবস্ত যদি দেওয়া হয় তাহলে হয়তো আমাদের এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে 1789 সালে জমিদারদের সঙ্গে বন্দোবস্তের অনুমোদন প্রদান করে কর্নওয়ালিস এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে 1789 সালে 10 শালা বন্দোবস্ত চালু করেন। তবে এর সঙ্গে এই প্রতিশ্রুতিও তিনি দেন যে কোম্পানির ডাইরেক্টরস সবার অনুমোদন পেলে 10 শালা বন্দোবস্তই হবে চিরস্থায়ী বন্দোবস্ত। তারপর দেখো 1792 সালে সেপ্টেম্বর মাসে এই 10 শালা বন্দোবস্ত বোর্ড অফ ডাইরেক্টরস কর্তৃক অনুমোদন লাভ করে। আবার খেয়াল করো 1792 সালের সেপ্টেম্বর মাসে এই 10 শালা বন্দোবস্ত বোর্ড অফ ডাইরেক্টরস কর্তৃক অনুমোদন লাভ করে। 1793 সালের 22 মার্চ কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করে। তাহলে দেখো আমরা এই আলোচনার মধ্যে দিয়ে এই চিরস্থায়ী বন্দোবস্তের সম্পর্কে সবকিছু জানতে পারি। দেখো চিরস্থায়ী বন্দোবস্তকে কিন্তু আরো কয়েকটি নাম আমরা দিতে পারি। চিরস্থায়ী বন্দোবস্তকে আমরা স্থায়ী ভূমি ব্যবস্থাও বলতে পারি। স্থায়ী ভূমি ব্যবস্থা, আবার যেহেতু এটা 10 বছরের জন্য, এই জন্য একে 10 শালা বন্দোবস্ত নামেও অভিহিত করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এই চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে এবং এর পিছনের কারণগুলো সম্পর্কে জানলাম। এবার এসো আমরা এই চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বৈশিষ্ট্য লিখে রাখিছি। দেখো, প্রথম বৈশিষ্ট্য, জমিদারদের জমির স্থায়ী মালিকে পরিণত করে এবং জমির মালিকানা সত্ত্ব লাভ করে। মানে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা জমির স্থায়ী মালিকে পরিণত হয়, যেহেতু 10 বছরের জন্য, তার ফলে জমির উপরে তাদের মালিকানা সত্ত্ব লাভ করে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখো, রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদারি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করে। রাজস্বের সরকার মানে ইংরেজ কোম্পানি রাজস্বের পরিমাণটা নির্দিষ্ট করে দেয়। এই নির্দিষ্ট করার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদাররা জমিদারি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করে। 3 নম্বরটা দেখো, জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়। এই জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত করে সরকার স্বয়ং শান্তি রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। শেষ নম্বর বৈশিষ্ট্য দেখো, খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল। এই ছিল তোমার চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য। এরপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা। সরকার তার আয়ের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়। মানে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সরকার তার আয়ের পরিমাণটা জানতে পারে, যার ফলে বাজেট প্রণয়ন করতে পারে, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে সরকার। 2 নম্বরটা দেখো, এর ফলে সৃষ্ট জমিদার শ্রেণী কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে। মানে জমিদাররা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার জন্য তারা কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে। ফলে ব্রিটিশ শাসন দৃঢ়করণ ও
ও দীর্ঘায়িতকরণে জমিদাররা ভূমিকা রাখে। ব্রিটিশদের এটা সুবিধাই হয়। 3 নম্বরটা দেখো, 3 নম্বর সুবিধা ছিল স্থায়ী মালিকানা স্বীকৃত হওয়ার কারণে অনেকেই নিজ নিজ এলাকায় নানা জনকল্যাণমূলক কাজে ব্রতী হয়। মানে জমিদাররা তাদের নিজ নিজ এলাকায় নানা জনকল্যাণমূলক কাজ করে, জঙ্গলাকীর্ণ জমি চাষের ব্যবস্থা করে, ফলে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধাগুলো সম্পর্কে আমরা জানলাম, কিন্তু লর্ড কর্নওয়ালিস যে কারণে এই চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তন করে, সেটা তার দেশ মানে ইংল্যান্ডের জন্য সময় উপযোগী ছিল, কিন্তু এই উপমহাদেশে এই বন্দোবস্ত অনেক ত্রুটিও থেকে যায়। এই ত্রুটির কারণে দেখো অনেক সমস্যা হয়। এই ত্রুটিগুলো এবার তোমরা লক্ষ্য করো। চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি দেখো, প্রথম ত্রুটিটা আছে চিরস্থায়ী বন্দোবস্তে জমির সঠিক জরিপের ব্যবস্থা না থাকায় অনেক সময় নিষ্কর জমির উপর বেশি কর ধার্য করা হতো। দেখা যাচ্ছে একজন মালিকের মানে জমিদারের যে পরিমাণ জমি ছিল, সব জায়গার জমি তো সমান উর্বর ছিল না, কিন্তু করটা ধার্য করা হতো একই। দেখা যাচ্ছে কৃষক যে জমি অনুর্বর সেই জমি চাষ করে এই নির্দিষ্ট পরিমাণ কর দিতে পারত না, কিন্তু সরকার ওই নিষ্কর জমির উপরও কর ধার্য করে। জমির সীমা নির্ধারিত না থাকায় তাদের ভাগের জমির জন্য মামলা বিবাদও দেখা দিত। 2 নম্বর ত্রুটিটা দেখো, সূর্যাস্ত আইনের নির্দিষ্ট তারিখে এই চিরস্থায়ী বন্দোবস্তের নির্দিষ্ট একটা তারিখ ছিল, সেই তারিখে সূর্যাস্তের আগেই জমির কর বা রাজস্ব সরকারের কাছে দিয়ে আসতে হতো। যদি সেই সূর্যাস্তের আগে জমিদার রাজস্ব বা কর দিতে ব্যর্থ হতো, তাহলে তার জমিদারি নিয়ে নেওয়া হতো। দেখো, সূর্যাস্ত আইনের নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের মধ্যে খাজনা পরিশোধ বিধানের কঠোরতার কারণে অনেক বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়। এই বন্দোবস্তের ফলে অনেক বড় বড় খানদানি জমিদাররা তাদের জমিদারি হারিয়ে ফেলে। 3 নম্বর ত্রুটিটা দেখো, জমিদারি আয় ও সত্ত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে জমিদাররা নায়েব গোমস্তার উপর দায়িত্ব দিয়ে শহরে বসবাস শুরু করে। মানে এই যে জমিদার শ্রেণী, এরা আর তাদের জমিদারির এলাকায় না থেকে শহরে গিয়ে বসবাস শুরু করে, আর এই এলাকার দায়িত্ব দিয়ে যায় এই নায়েব গোমস্তাদের উপর। যার ফলে এইসব অনুপস্থিত নায়েব গোমস্তার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে জমির উৎপাদন কমে যেতে থাকে, গ্রামের অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে। মানে এই নায়েব গোমস্তারা কৃষকদের উপর অত্যাচার করে তাদের কাছ থেকে কর আদায় করে নিয়ে আসতো, যার ফলে এই প্রজাদের তখন দুর্দশার আর সীমা থাকে না। আমার শেষ ত্রুটিটা দেখো, মানে চিরস্থায়ী বন্দোবস্তের শেষ ত্রুটি, উপমহাদেশে জমি ছিল আভিজাত্যের প্রতীক। ফলে নিম্নবর্গের অনেক ব্যক্তি, সাধারণ মানুষ যারা কোম্পানির সঙ্গে ব্যবসায় বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হন, তারা জমিদারি কিনে আভিজাত্যের মর্যাদা লাভে ব্যস্ত হয়ে ওঠে। একটু বোঝাই গেলে এখানে দেখো, এই উপমহাদেশে জমিদাররাই ছিল জমির মালিক, কিন্তু ওই সময় অনেক প্রজায় ব্যবসা বাণিজ্য করে, কোম্পানিদের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের অবস্থার পরিবর্তন ঘটে। তখন তাদেরও শখ হয় যে জমি কিনে তারাও আভিজাত্য লাভ করুক। এই উদ্দেশ্যে তারা মানে জমিদারি কিনে আভিজাত্যের মর্যাদা লাভে ব্যস্ত হয়ে ওঠেন। ফলে দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। অপরদিকে কোম্পানিও সম্ভাব্য এদেশীয় প্রতিদ্বন্দ্বীর হাত থেকে
বেঁচে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি, চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য, চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা এবং চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি সম্পর্কে জানলাম। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো। আমি তোমাদের এখন কিছু প্রশ্ন করি। দেখো, প্রথম প্রশ্নটা হলো 1772 সালে কে পাঠশালা বন্দোবস্ত চালু করে? মনে আছে তোমাদের? 1772 সালে কে পাঠশালা বন্দোবস্ত চালু করে? ওয়ারেন হেস্টিংস। দ্বিতীয় প্রশ্নটা দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করা হয় কত সালে? মনে আছে? চিরস্থায়ী বন্দোবস্ত 1792 সালের 22 মার্চ ঘোষণা করা হয়। প্রিয় শিক্ষার্থী, 1793 সালের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করা হয়। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন বা প্রবর্তন করেন? মনে আছে? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম বের করো, বাড়ির কাজটা লিখে নাও। দেখো, বাড়ির কাজ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশ্লেষণ করো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।